সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা। সেই জায়গা থেকে আমাদের এই সকল যুক্তির দাবি বাস্তবায়ন করার একটি সুযোগ রয়েছে। মাননীয় মহোদয়, আমাদেরকে বিভিন্ন ভাবে আজকে আমাদের সংখ্যা প্রায় 1 কোটির উপরে রয়েছে। 3-4টা শ্রমিক আজকে বিভাগীয় পর্যায়ে দেখা যাচ্ছে বিআরটি ছোট যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ওই প্যাটার্নে থাকতে পারবে না আইনগতভাবে, এটা আপনাদের জানতে হবে। আইনে বলে অতীতে ছিল। আমি আমার চট্টগ্রামের কথা বলতে পারি, অনেক যাদের এখন বুঝেন আমাকে বলে যে ভাই এটা অনেক বড় ফেডারেশন, আমরা কি করব? আমি বললাম যে এটা বড় ফেডারেশন, ওটা এখন ছোট হয়ে গেছে। বড় ছিল, বড় যখন একবার ছোট হয় তখন কিন্তু তার অবস্থা কি আপনারা জানেন, আর ছোট যখন বড় হতে থাকে তখন তার অবস্থা কি উঠতে থাকে। যুদ্ধ দেওয়ার বয়স তার, যৌবন তার, যুদ্ধ দেওয়ার বয়স তার। এখন আমাদের কি? এখন আমাদের যৌবন বয়স। যে ফেডারেশনে কি যৌবন বয়স, এখন আমাদের যুদ্ধ যেতে হবে সমগ্র বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে। কারণ সারা বাংলাদেশে যদি আমরা সিএনজি সেক্টর ধরি, পরিবহন সেক্টরে সিএনজি সেক্টরের মতো বড় আর কিছুই নেই। আমাদের সম্মানিত সভাপতি তার সূচনা বক্তব্যে বলেছেন যে পরিবহন এমন সিএনজি এমন একটা সেবা যে আমাদের গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স, মধ্যবিত্তের জন্য এটা একটা অ্যাম্বুলেন্স। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এত সেবা দেওয়ার পর আমরা কি হয়ে যাই? ঘাতক। চালকেরা কি হই? ঘাতক। তার কারণ আমরা তো ঐক্যবদ্ধ নয়। এটা দিতে হবে। কিন্তু আমাদের পরিবারের জন্য বলে না, কারণ পরিবহন যারা নীতিবিধি করে বিভিন্ন সময় যে অনেকে যায়, সফরে যায়, তারা কি নিয়ে আসে সেটা আমরা জানি না। তবে আজকে জিনিসের যিনি পরিচালক আমি অনুরোধ করবো আগামীতে আমাদের সব পরিবারের জন্য যেন কোনো কিছু থাকে না, আমি ওনাকে অনুরোধ করবো, যেহেতু ওনারা বিভিন্ন সেক্টরে কাজ করে। তবে সাথী বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন যে ঢাকা শহর যে 13,000 গাড়ি ছিল সিএনজি অটো, যেটা আমরা সিএনজি সংগঠন করি বলতে হচ্ছে লক্ষ জগৎ সিএনজি 13,000 সিএনজি ছিল। অনেক সময় এই সিলিন্ডার বাস হয়ে আমাদের অনেক শ্রমিক মারা গেছে, মালিক মারা গেছে, আমাদের চট্টগ্রামও হয়েছে, এটা অনেকে জানেন। আমরা 2000 যখন এটা হয় 16 সালে একটি ফেডারেশনে জানা যেতে দিন, আমি নাম বলতেছি আপনারা জানেন, মন্ত্রণালয় 51তম সভায় তিনি এখানে স্বাক্ষর করেন এই গাড়িগুলো আরো 3 বছর চলতে পারবে। তিনি শ্রমিকের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তিনি এখানে স্বাক্ষর করেন, আপনারা যদি চান দিতে পারবে। তিনি একজন ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন, তিনি 51তম সভায় মন্ত্রণালয় স্বাক্ষর করেন এই গাড়িগুলো 3 বছর চলতে পারবে। আমরা নিরুপায়, তখন আমরা শ্রমিকেরা চিটাগাং এবং ঢাকা শ্রমিকের ঐক্যবদ্ধ আমরা ঐক্য পরিষদ গঠন করে আমরা কাউকে দরকার নেই, আমরা বলছি আমাদের দিকে আমরা আদায় করবো। আমাদের সালাম ভাই সাথে অনেকে ছিল, আমরা আন্দোলন গড়ে তুলি। 2017 সালে আমরা আন্দোলনে যাই এই ঢাকা এবং চট্টগ্রামের লক্ষ গাড়ি বাতিল করি। এখানে অনেকে আছেন আপনারা, আমরা লক্ষ গাড়ি বাতিল করতে সক্ষম হই, কারণ আমাদের আন্দোলনটা সঠিক ছিল এবং তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। সেখানে অনেক মালিক সমিতি দালালি করার চেষ্টা করেছে, অনেকে চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আশা করি আজকে বাংলাদেশ সরকারি হালকা পরিবহন শ্রমিক ফেডারেশন তিল করে আজকে যে অবস্থায় এসেছে, সারা বাংলাদেশে এই ফেডারেশন এখন সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে। শুধু কাঠামো গড়ে উঠতে হবে না, প্রতিটি জেলায় যেহেতু আমাদেরকে চেপে ধরার চেষ্টা করবে, আমাদের উঠতে দেওয়া হবে না। কারণ অতীতে যারা শাসন করেছে, আমি বলেছি একটা অবৈধ ধর্মঘটে ইসলাম বলেছিলাম যে তারা ফেডারেশনে যে পরিবর্তে তারা মনে করে তাদের পৈতৃক সম্পত্তি, এখান থেকে আমাদের পরিহার করতে হবে। বুঝে যাবে যে ছোট গাড়ি, সিএনজি, টেম্পু, ট্যাক্সি, হিউম্যান মাইক্রোবাস, কার, এটা তোমাদের, এটা আমাদের, এটা কার, আমাদের, এটা আমাদের। এখন থেকে তাদেরকে আঙুল দিয়ে বুঝে দিতে হবে এটা আমাদের সংগঠন। তোমরা এতদিন খাইছো, তোমরা আমাদের এখানে উত্তর দিচ্ছিল, এখন তোমরা চলে যাও, আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দাও। যদি সহজভাবে ছেড়ে দাও তাহলে জোর করে আদায় করে নেওয়া হবে। বড় পরিবহনের শ্রমিক নেতৃত্ব করে ডাকে। আমরা কিন্তু দুজনের ছোট পরিবহন, কিন্তু আমরা সরকারে কিন্তু কম না, সরকারে কিন্তু ওদের থেকে আমরা অনেক বেশি। কিন্তু যে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটার জন্য আবার চিঠি দিয়ে জানাই দিচ্ছি। তাই আমি মনে করি আপনার যে আহ্বান, আপনার দাবি, সেটা সরকার মেনে নিচ্ছে। আমরা হতাশা কোনো কারণ রাখছে, আমরা যাচ্ছি হয়তো কোনো জায়গায় আমাদেরকে কূট কৌশল করে, বিভিন্ন সময় কূট কৌশল করে আমাদেরকে পিছনে রাখে। আরডিসির কথা বলছেন, আরডিসি কিন্তু আমাদের মেম্বার করার জন্য 18 তারিখে আমাদের চিঠি দিয়েছে, 18 সালে আমাদের চিঠি দিয়ে দিচ্ছে, কিন্তু প্রজ্ঞাপনটা করে নাই। ওই যে আপনি কত শক্তির কারণে। পাশাপাশি নিরাপত্তা সড়ক যেখানে, সেখানেও আমরা চিঠি দিচ্ছি আমাদের মেম্বার করার জন্য, সদস্য করার জন্য, কিন্তু ওই আপনি কূট কৌশলের কারণে প্রজ্ঞাপনটা করে না। তাই আমার মনে হয় আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা আগায় যাচ্ছি। ফারুক ভাই যে বক্তব্য রাখছেন, আমার মনে হয় আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি ওনার বক্তব্য আরো আশাবাদী বললাম যে আমরা যে আজকে করে আছি, আগামী ইনশাল্লাহ কাছে ভালো কাজ থাকবো, এই আশা আমরাও করতেছি ইনশাল্লাহ। আপনাদের সবাই মিলে থাকেন। তা আমার মনে হয় যেহেতু এখানে
অদৃশ্য ইতিহাস আন্দোলনের সংগ্রামের সাথে সেবা ও মানবতার ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই পরিবহনের চালকগণ দিন রাত্র যাত্রী সেবা দিয়ে আসছে, যার ফলে এই পরিবহনটি গরিবের এমন করে খ্যাতি অর্জন করেছে। অটোরিক্সা চালকদের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল ইতিহাস রয়েছে। 1969 সালে গণ আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই অটোরিক্সা চালকগণ যা ইতিহাস করেছে জনতা রাশেদ খান মেনন রচিত এক জীবন গ্রন্থে, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডাক্তার মেজবা কামালও তার রচিত বইয়ে অটোরিক্সা চালকদের বীরত্বের ইতিহাসের বর্ণনা করেছেন। এছাড়াও অনেক লেখক বাংলাদেশে লিপিবদ্ধ করেছেন। 1969 সালে গণ আন্দোলনে বেবিরিক্সি ড্রাইভাররা হাজার হাজার চালকগণ বঙ্গবন্ধু কারা মুক্তি আন্দোলন রাজভবন বর্তমানে বঙ্গভবন ঘেরাও করে আন্দোলন সংগ্রাম করেছে। মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ ভাসানীর নেতৃত্বে আন্দোলন করে বঙ্গবন্ধু কারা মুক্তি করে। এছাড়া দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে। তাই শ্রমিকদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তাই আমাদের দাবিগুলো বিশেষ বিবেচনার অধিকার পাওয়ার যোগ্য রাখে। আমাদের চাওয়া পাওয়া সামান্য। মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী অটোরিক্সা চালকদের এই আত্মত্যাগের অস্বীকার করলেও জাতি জনক বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ যে ঐতিহাসিক ভূমিকা নিয়েছিলেন তার পরিবহন শ্রমিকরা কখনোই ভুলবে না। সংগ্রামী বন্ধুগণ, মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন সম্মেলনের বিজ্ঞ নেতৃবৃন্দ। দেশ স্বাধীন হয়েছে 53 বছর হলেও দেশের অনেক উন্নয়ন হলেও সভ্যতার কারিগর মেহেদি মানুষের কথা সড়ক পরিবহন শ্রমিকদের জীবন তেমন উন্নতি হয় নাই। আমরা 3টি আইন দ্বারা নিয়ন্ত্রিত, যেমন আইন, সড়ক পরিবহন আইন, শ্রম আইন। এগুলির মধ্যে শ্রমিক কল্যাণে আছে, শ্রমিক কল্যাণের যে আইন আছে তা দীর্ঘদিন চলে বা কিছু ক্ষেত্রে বাস্তবায়িত অনীহাও লক্ষ্য করা যায়। শ্রমিক শোষণ ও শাসনের যে আইন আছে তা দ্রুত গতিতে চলে, অথচ শ্রমিক কল্যাণের আইন দীর্ঘদিন চলে। এই অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। অত্যাবশ্যকীয় পরিষেবার নামে তার আরেকটি আইন চাপানোর চেষ্টা করছে। এই আইন হলে শ্রমিকগণ তাদের অধিকার ও দাবি আদায়ের জন্য যে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারবে না। আইন চাপিয়ে দিলে শ্রমিক দাম আনতে বাধ্য নয়। আমরা সকলে জানি বর্তমান বাজার ব্যবস্থা, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি পরিস্থিতি, পরিবহন শ্রমিকরা তথা শ্রমজীবী মানুষের জীবন জীবিকা দিশাহারা। পরিবহন শ্রমিকদের বেতন মজুরি তেমন নেই, যাও আছে তা বাস্তবায়ন নেই। একজন পরিবহন শ্রমিক 16 থেকে 18 ঘন্টা বিরামহীন পরিশ্রম করে, সেই আনুপাতিক হারে তাদের বেতন বা মজুরি নেই। এই বৈষম্য দূর করা দরকার। আপনারা নিশ্চয়ই একমত হবেন, দেশকে উন্নতি করতে হলে আধুনিক সড়ক ব্যবস্থাপনা বিকল্প নেই। সড়ক মহাসড়ক অবকাঠামো তৈরি না করে 2015 সালে 22টি মহাসড়কে ঘোষণা করেন, যা সঠিক হয়নি বলে অনেকে মনে করেন। এই বিষয়ে বিশেষজ্ঞ আমরাও বিভিন্ন প্রস্তাব দিয়ে আসছি। বর্তমান সড়ক দুর্ঘটনা একটা বড় সমস্যা। অনেকগুলো জাতীয় সড়ক ও মহাসড়ক আঞ্চলিক সড়কে ডিভাইডার বা সার্ভিস লেন নেই, যার ফলে মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা বেড়েই চলছে। সড়ক পরিবহনের শ্রমিকরা দীর্ঘক্ষণ রাস্তায় থাকে অবস্থান করে, তাই তাদের নিরাপত্তা অতীব জরুরি। মহাসড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, হাট বাজার এবং বিভিন্ন দ্রব্যাদি শুকানোর জন্য রাস্তা দখল করে এলাকার লোকজন। ট্রাফিক সাইন সিগন্যাল ও সড়ক নির্মাণে অনেক ত্রুটি আছে বলে বিশেষজ্ঞ মনে করেন। মহান মে দিবস এনেছিল শ্রমিকের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, কিন্তু পরিবহন শ্রমিকরা 16 থেকে 18 ঘন্টা বিরামহীন পরিশ্রম করে। তাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, অতিরিক্ত পরিশ্রমের কোনো সুযোগ সুবিধাও নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে ফেডারেশনের পক্ষ থেকে সরকারের কাছে 10 দফা দাবি পেশ করেছি। এ বিষয়ে অনেক আবেদন নিবেদন করেও কোনো সুফল বা আলোচনা হয়নি। তাই দাবিগুলি বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানাচ্ছি। গণপরিবহন শ্রমিকদের নিয়োগপত্র আইন 1980 সালে হয়, বিধি হয়েছে 1982-তে। এমনকি শ্রমিকদের নিয়োগপত্র ছাড়া বিআরটি কোনো গাড়ির রুট পারমিট ইস্যু করতে পারে না। সড়ক পরিবহন আইন উল্লেখ আছে সড়ক শ্রম আইন 2006-13(2)(42) ধারা অনুযায়ী নিয়োগপত্র ব্যতীত কোনো বা প্রতিষ্ঠান
কোনো গাড়ি চালক চালাতে পারবে না, নিয়োগপত্র ব্যক্তিদের গণপরিবহন চালাতে পারবে না। 26শে নভেম্বর 2019 শ্রম আইন কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় শ্রমিকদের নিয়োগপত্র বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হয়। এমত অবস্থায় গাড়ির রুট পারমিট আবেদনের সাথে চালকদের নিয়োগপত্র নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে। মালিকরা চালকদের লাইসেন্সের ফটোকপি নিয়ে নিয়োগপত্র বানিয়ে রুট পারমিট প্রদান করে, অথচ সেই চালকই জানে না তার নামে নিয়োগপত্র বানিয়েছে, রুট পারমিট করেছে। এই অবৈধ কাজ জড়িত এক শ্রেণীর দুর্নীতিবাজ সরকারি কর্মচারী কর্মকর্তা। এই দুর্নীতিবাজ কর্মচারীরা মন্ত্রীর উপর দোষ চাপিয়ে নিজেদের দুর্নীতি জায়েজ করে। শ্রম আইনে বলা হয়েছে শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল আছে, চালকদের শ্রমিক কল্যাণ তহবিল সুযোগ পাওয়া নাই। বেসিক সংগঠনগুলি শ্রম আইন মোতাবেক শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র শ্রমিক কল্যাণের জন্য সদস্যদের কাছ থেকে কল্যাণ আদায় করতে গেলে আইন প্রয়োগী সংস্থারা সদস্যগণ নানাভাবে হয়রানি বাধা সৃষ্টি করে, যা শ্রম আইনে পরিপন্থী বলে আমরা মনে করি। চালকগণ সরকারের সকল ট্যাক্স দিবে, আইন মানবে, ট্যাক্স দিবে, চালকদের কোনো কল্যাণ হবে এটা হতে পারে না। আমার এই দীর্ঘদিন দাবিগুলি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমি এখন দাবিগুলি উপস্থাপন করছি, আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় ঐকান্তিক চেষ্টায় দাবিগুলি বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় মন্ত্রী আপনার মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী স্ব শ্রেণীভুক্ত পরিবহন যাতে স্বাধীনভাবে সংগঠন করতে পারে, তার সংগঠন নেতা নির্বাচিত করতে পারে তা নিশ্চিত করবেন বলে আমরা আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন যে দাবিগুলি আছে মাননীয় মন্ত্রী মহোদয় আসলেন, দাবিগুলি আমরা পেশ করবো না। যদি রাজনীতি দলগুলো এবং যারা ছোট এই জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমি কিন্তু খুব স্পষ্টভাবে কথা বলি যে আমি কিন্তু এদেরকে অতটা খুব যে ভালো দেখেছি। শ্রমিকদের জন্য তারা শ্রম দিয়েছে বা শ্রমিকদের জন্য একেবারে আত্মহত্যা দিয়েছে। শ্রমিক না থাকলে বাংলাদেশ 1 মিনিট কি 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কেউ খাবে তো কেউ খাবে না, হবে না, হবে না, হবে না। শিশু কল্যাণ পরিষদে গর্বের মধ্য থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজকের এই মিলাদে আপনাদেরকে এসে উপস্থিত করছে। এটা একটা অগ্রগতি। আমি বলবো চিন্তার ক্ষেত্রে যে আজকে এমন একটা সুন্দর পরিবেশ দিয়েছে যেখানে বসে আপনারা ঠান্ডা মাথায় আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। এবং চট্টগ্রাম থেকে যিনি উপস্থিত হয়েছেন বা আপনারা যারা এখানে ময়মনসিংহ বিভাগের বা বিভিন্ন বিভাগের যে যারা এসেছেন তারা বক্তব্য রেখেছেন, অন্য যে কোনো সময় থেকে আজকের বক্তব্য ছিল অত্যন্ত গঠনমূলক। আমি প্রচন্ড আশাবাদী একজন মানুষ। আজকের সভার সঞ্চালক এবং যিনি সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলছিলেন, আমি প্রচন্ড আশাবাদী একজন মানুষ এবং আমি মনে করি পৃথিবীর বিখ্যাত ঔপন্যাসিক নোবেল পুরস্কার পেয়েছিলেন যিনি আমেরিকার নাগরিক, কিন্তু যিনি সমাজতান্ত্রিক কিউবাতে বসবাস করতেন, বিখ্যাত ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে। তার একটা দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি বিখ্যাত একটা ছোট গল্প আছে। সেই ছোট গল্পের ভেতরে বৃদ্ধ নাবিকের, আমি সমস্ত গল্পের মধ্যে গেলাম না, শুধু খালি লাস্টের কনক্লুশনটা দিয়ে শেষ করতে চাই। উনি শেষ করেছিলেন বৃদ্ধ নাবিকটি তার সংগ্রামময় জীবনে শেষ কথা দিয়েছিল, কিংবা যদি আমি বাংলায় ভাবে করি, পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় না। আমরা বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের মানুষ, শ্রমিক বান্ধব মানুষ জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এখন আমাদের সাথে বক্তব্য রাখছেন। এবং সবসময় আমি আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে যখন টেলিফোন করছে তখনই রাজু মে দিবসের আলোচনা
সহায়তা করা যায়। আমি আমার বাবা যখন মারা গেছে দুর্ঘটনায়, আহত হয়েছে, তখন আমি গিয়েছি আমাদের বাড়ির সামনে দূরে, কিন্তু আমি চলে এসেছি আমার বাবার পরিচয় দিনে, কারণ সবাই বুঝতেছে আমার বাবাকে মারার জন্য। আমার আহত বাবাকে রেখে আমার চলে আসতে হয়েছে, কারণ ওই দুর্ঘটনায় আশেপাশে সবাই বলতেছে ড্রাইভার এই জোরে চালাচ্ছে। এই হচ্ছে সড়ক পরিবহন শ্রমিকদের। এখন যদি আগামী গত 4-5 বছরের পরিসংখ্যান নেন, তারা দেখবেন সড়ক পরিবহনে যত শ্রমিক মারা যায় তার অধিকাংশ হচ্ছে হালকা যানের শ্রমিক, অটোরিক্সা হালকা যানের শ্রমিক। আবার তারা দায়ীও হয় কেন দুর্ঘটনা ঘটতেছে, হালকা যানের শ্রমিক। যার জন্য আবুল ভাই, ভারত ভাই যারা আমার বলছিল মেঘ বছর আলোচনা, আমি তাদের বলছিলাম শামসুল হক সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য, কারণ এই দুর্ঘটনা নিয়ে কাজ করে দীর্ঘদিন যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মে দিবস 138তম দিবস পালন করতেছি। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা এখন সারা জীবন শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সারা জীবন তিনি আন্দোলন করেছেন। তিনি কোনোদিন দৈনিক শ্রেণীর পক্ষে কথা বলেন। তিনি বলেছিলেন বিশ্ব দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আমি একজন মুক্তিযোদ্ধা, মানে প্রধানমন্ত্রী আমাকে এখানে বসিয়েছেন এই শ্রম মন্ত্রণালয়। আমি আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য এখানে এসেছি। শ্রমিক ভাইরা তাদের দেন দরবার করার সুযোগ নেই। ভোর থেকে উঠে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তারা কোনোভাবে দুবেলা দুমুঠো ছেলে মেয়েদের অন্যের সংস্থান করতে সময় চলে যায়। এই শ্রম মন্ত্রণালয় আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ দেখার জন্য, আপনাদের প্রতিটি সমস্যা ইনশাল্লাহ আমি আন্তরিকতার সাথে আমি সমাধান করার চেষ্টা করব। বঙ্গবন্ধু কিভাবে এই শ্রমিক, কৃষক শ্রমিক মানুষের জন্য তিনি কত আন্তরিক ছিলেন, আমি তার একটি উক্তি দিয়ে আমি সেটা বুঝাতে চাই। বঙ্গবন্ধু 1975-এর 25 জানুয়ারি তার বক্তৃতায় তিনি বলেছিলেন, আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলবেন, ইজ্জত করে কথা বলবেন। বঙ্গবন্ধুর সাধনা ছিল শোষণহীন সমাজ গঠন। শ্রমিকদের অধিকার দাবির প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার পরেই বঙ্গবন্ধু মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছিলেন। যথাযথ মর্যাদায় এই বছর আমরা মে দিবস পালন করেছি। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, বর্তমান মাননীয় সুযোগ্য সার্থক এবং 4 বারের মতো সার্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মে দিবসে উপস্থিত হয়ে আমাদের প্রেরণা যোগাইছেন। এবছর মে দিবসের প্রতিবদ্ধ ছিল শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মে দিবসের পাশাপাশি আমরা যথাযথ মর্যাদায় জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা দিবস পালন। সড়ক দুর্ঘটনার একটি বড় সমস্যা, অনেকগুলো জাতীয় সড়কে, আঞ্চলিক সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে আমাদের আরো কিছু সতর্ক হতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ শ্রম আইন 2006 42 ধারা অনুযায়ী নিয়োগপত্র ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো গাড়ি চালাতে পারবে বা কোনো চালক নিয়োগপত্র ব্যতীত গণপরিবহন চালাতে পারবে না। শ্রম আইনে বলা হয়েছে পরিবহন শ্রমিকের জন্য শ্রমিক
কল্যাণ ফাউন্ডেশন আছে, চালকগণ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে আর্থিক সহায়তা পাবে। আমি আশা করি আপনারা সরকারের সকল আইন মেনে চলবেন এবং আপনাদের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদের ওয়াকিফ থাকতে হবে। আমরা কিছুদিন এক সপ্তাহে একটি ওয়ার্কশপ করেছি নিউজিল্যান্ডের একটি সরকারের একটি সহায়তা। এটি সরকার শ্রমিক মিলে কোনোভাবে এই টাকাটা আমরা খরচ করতে পারতেছি না। যথাযথ তথ্য এবং যথাযথ সঠিক তাদের শর্ত পূরণের কারণে সেদিন তাদের প্রতিনিধি এসেছিলেন, আমরা তাদের সাথে একসাথে বসে মিটিং করেছি এবং তাদের বোঝাতে সক্ষম হয়েছে। এই বিধিগুলো যদি সহজীকরণ না হয় তাহলে এই টাকা আমরা দিতে পারব। এখানে তারা বলেছে এই বিভিন্ন কলকারখানায় ঝড়ে পড়া শ্রমিকদের দেওয়ার জন্য। ঝড়ে পড়া শ্রমিক তো আর বর্ষা থাকে না, তার জীবিকার কারণে সে অন্য কোনো ব্যক্তিতে যোগদান করে এবং কোনো না কোনো কাজে, তাহলে কৃষিকাজে কোনো না কোনো কাজে তিনি নিয়োজিত হন, কারণ তিনি তো আর বসে থাকে, তার পরিবার তো চলবে না। তাই আমরা বলেছি এই বিধি শিথিল করে এটি হোক কৃষি শ্রমিক, হোক গৃহস্থলী শ্রমিক, হোক গাড়ি চালক বা যে কোনো ট্রেডে, যে কোনো গ্রেডে ওদেরকে যারা ক্ষতিগ্রস্ত এবং যারা আমি যদি পোর্টে না নিয়ে যাই তাহলে এক্সপোর্ট করতে পারবে, অর্থনীতি থাকবে। আমার কৃষকের ফসল এখন তরমুজের সিজন, তরমুজ যদি আমি কৃষকের কাছ থেকে ঢাকায় না আনি তাহলে কৃষক ভাবতে পারবে। তাহলে দেখেন অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সবকিছু পেছনে একজন পরিবহন শ্রমিক এবং মানুষের সেবা। অসহায় দুস্থ তাদেরকে এই সহায়তা দেওয়ার জন্য আমরা নীতিগতভাবে আমরা ভয় একদম কিনারে থেকে তারপর আমাকে চাপা দেয়। এবং এই সিএনজি চালক গ্রামের কোন মা রাত ধরে তার প্রসব বেদনা হতো, কোথায় কোথায় অ্যাম্বুলেন্স। বর্তমানে বিশেষ করে শ্রমিকদের মধ্যে পরিবহন শ্রমিকের, সিএনজি অটোরিকশা শ্রমিকের একটা ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছি এবং ঢাকা এবং চট্টগ্রাম মহানগর দুই জেলার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব, আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি। ঢাকা মহানগরীতে বিএনপি জামাত জোট সরকারের সময় 2002-03 সময় পরিবেশ দূষণের নামে বেবি ট্যাক্সি উচ্ছেদ করে সিএনজি অটোরিকশা আমদানি করা হয়। তখনকার সময়ে অর্থাৎ 2002-03 ঢাকা মহানগরের জনসংখ্যা ছিল 70 থেকে 75 লক্ষ। তখন মহানগরীতে বেবি ট্যাক্সি ছিল 36,400 কিছু। আজকে এত বছর পরে এসে ঢাকা মহানগরের জনসংখ্যা প্রায় 2 কোটি, মহানগরের সীমানা অনেক বেড়েছে, অথচ সেই 36,000-এর জায়গায় তখন সিলিং করা হয়েছে মাত্র 13,000। এরপরে কিছু গাড়ি ছিল ঢাকাতে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে পরিবেশ দূষণের নামে, সেগুলো রিপ্লেসমেন্টে আর 2,000 গাড়ি এসছে। এখন গাড়ি হয়েছে 15,000 কয়েকটা। এখন যেখানে জনসংখ্যা আজকে 2 কোটির মতো, সেখানে স্বাভাবিকভাবে অন্তত 70-80,000 সিএনজি অটোরিকশা থাকার কথা, সেখানে সিলিং নির্ধারিত 13,000। চট্টগ্রাম মহানগরীর ঠিক একই অবস্থা। এটা শাসক গোষ্ঠীর মধ্যে যারা আছে, যারা বিভিন্ন নেতৃত্বে আছে অথবা সরকারি আমলার ছিল, তাদের সাথে মালিক সমিতির সম্পর্ক আছে, ওদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণের বিনিময়ে এই সিলিং বৃদ্ধি করা হচ্ছে।
গাড়ির সংকট আছে, এটা সিএনজি অটোরিকশার যথেষ্ট চাহিদা আছে বলেই আজকে ঢাকা জেলার গাড়ি বা নারায়ণগঞ্জ জেলার পাশে বিভিন্ন জেলার গাড়ি, গাজীপুর জেলার গাড়ি ঢাকা মহানগরী চলছে। বাংলাদেশ অটোরিকশা আলগাদান পরিবহন শ্রমিক ফেডারেশন একটা সুধী শিকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারী মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তি সভা। সম্মান জানিয়ে তিনি নীতিমালা করার ঘোষণা দিয়েছেন, সেজন্য আজকের এই সভা থেকে তাকে আন্তরিক অভিবাদন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। মন্ত্রী মহোদয় খুব স্পষ্ট করে বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা এবং ই বাইক এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নীতিমালা তৈরি হবে, যেখানে এই সমস্ত বিষয়গুলো থাকবে। এবং আপনারা সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন, সব প্রশ্নের জবাব এই মুহূর্তে নেই, কারণ এগুলো নিয়ে আলোচনা হবে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করবে, তারপর নয় মন্ত্রী মহোদয় বলবেন যেটা আমাদের সরকারের নীতি। ফলে দিস ইজ এ বিগিনিং, এবং আমি মনে করি ইট ইজ গুড বিগিনিং। আমরা আজকের এই মে দিবসে পরিবহন শ্রমিকদের জন্য একটি শুভ অধ্যায় সূচনা করলাম, এবং আমি বিশ্বাস করি যে মাননীয় মন্ত্রীকে আমি যতটুকু দেখেছি উনি অত্যন্ত সরল মনের মানুষ। এটা একটা এলাকার মানুষের এক ধরনের কি বলে, এক ধরনের সংস্কৃতি থাকে। ওনাকে আমি যতটুকু দেখেছি মুক্তি বাহিনীর সঙ্গে একত্রে লড়াই করেছি, বাংকারে থেকেছি, বাংকারের ভেতরে থেকে লড়াই করেছি, জীবনকে পরোয়া করি, এবং সেই যুদ্ধের ফলাফল আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত আমরা প্রতিষ্ঠা করেছি। এখানেও কিন্তু এমনি এমনি এই বাংলাদেশ গঠন হয়নি। 30 লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলার স্বাধীনতা অর্জন করেছি, এবং স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য। আপনাদের যারা ওই সময় থাকেন তার মনে আছে, আওয়ামী লীগ একটা পোস্টার বের করেছিল যে সোনার বাংলা শ্মশান হলো কেন। সেখানে দুই অংশের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এটা তুলে ধরেছিল। তার মানে আমাদের মুক্তিযুদ্ধের পেছনে বৈষম্য কাজ করেছে। আজকে 54 বছর বাংলাদেশে বৈষম্য কি দূর হয়েছে? বৈষম্য আরো অনেক ব্যাপকভাবে বেড়েছে। আমাদের সমাজে যেখানে 3.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই সমাজে একজন বিলিনিয়ার হয়েছে। কে হয়েছেন? যিনি ক্ষমতার আশেপাশে থাকেন, এমন একজন মানুষ বিলিনিয়ারের ক্লাবের সদস্য হয়েছে। আমরা যদি জানতাম আমেরিকার বিলিনিয়ার তৈরি হয়, আমরা জানতাম চীনের বিলিনিয়ার তৈরি হয়, আমরা জানতাম ভারতের বিলিনিয়ার তৈরি হয়, কিন্তু এখন দেখলাম যে না, বাংলাদেশেও একজন বিলিনিয়ার তৈরি হয়েছে, এবং তিনি খুব ক্ষমতার কাছে। আর আমার পরিবহন শ্রমিকরা সকাল থেকে রাত অবধি কাজ করে যে আয় করে, তা দিয়ে তাদের সংসার চলে না। তারপর তো জুলুম নির্যাতন রয়েছে। অনেকেই যারা সিএনজি চালান, মালিকের দেওয়া জমা টাকা শোধ করতে পারেন না, যা রোজগার পায়। কারণ তেলের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে, ব্যয় বেড়েছে। ফলে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে না। অথচ এই শ্রমিক 12, 14, 16 ঘন্টা পর্যন্ত কাজ করে। আর যদি বাচ্চা
ট্র্যাকের কথা বলি, 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত স্টিয়ারিং এ বসে গাড়ি চালায়। তারপরে যদি একটি অ্যাক্সিডেন্ট হয়, সমস্ত দায়ভার হচ্ছেন ওই চালকের। 18 ঘন্টা কাজ করার পরে মানুষ তার শ্রমশক্তি থাকে। ভাগিন যে প্রতিদিন ওই মানুষটি দুর্ঘটনা করে না, এবং সেই দুর্ঘটনার জন্য শুধুমাত্র তার নিজে দায়ী না, কারণ রাস্তায় যে গাড়িটা নামায়, গাড়িটা নিয়ে সে যাত্রা শুরু করলো, সেই গাড়ি মেয়াদ আছে কিনা উনি জানেন না। ওই শ্রমিকের নিয়োগপত্র নেই, চাকরি চলে গেলে কিভাবে জীবন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। একজন শ্রমিক 50 বছর 60 বছর কাজ করে, তার কোনো গ্র্যাচুইটি বা পেনশন নাই। একটা প্রচন্ড অনিশ্চিত জীবনের মধ্যে তিনি কাজ করছেন, এবং তিনি শুধু কাজ করেন না, এই দেশের অর্থনীতির চালিকা শক্তি তিনি। দেশের অর্থনীতির বক্তব্য রাখবেন কুমিল্লা বিভাগের সভাপতি